কবি পবিত্র মুখোপাধ্যায় বলেন, আমার জন্মের কোনো ইতিহাস নেই। আমাদের প্রিয় কবি জীবনানন্দ বলেন, দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। কবি শক্তি চট্টোপাধ্যায় বলেন, একা থাকি, বড় একা থাকি, ভিতরে ভিতরে একা, অরণ্যের মধ্যিখানে একা, দিনে রাতে, সুখে ও দুঃখে। এই প্রত্যেকটি কবিতার মধ্যে, প্রত্যেকটি কবিতার এই যে ভিন্ন ভিন্ন লাইন বা পংক্তি আমি বললাম, প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটি জিনিস ভীষণ কমন। সেই জিনিসটি হচ্ছে আমি বা আমার অস্তিত্ব। আমাদের এই বিশ্ব সাহিত্যের যে নানা রকমের যা কিছু মুভমেন্ট ঘটেছিল তা নিয়ে আমি এর আগে আরো অনেক কটি আলোচনা করেছি। তার মধ্যে একটি অন্যতম নতুন দার্শনিক চিন্তা নিয়ে আসে একটি মুভমেন্ট, যাকে বলা হচ্ছে বাংলায় অস্তিত্ব বা ইংরাজিতে এক্সিস্টেনশিয়ালিজম। এই সময়কালটা অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কাল, এই সময়কালে এই সমস্ত নতুন নতুন বিষয়বস্তুগুলি মানুষের মধ্যে ফুটে উঠছিল। সেই সময় এই অস্তিত্ববাদের জন্ম। অনেকে বলেন যে সাঁতরের হাত ধরে মূলত অস্তিত্ববাদের সূচনা ঘটেছে। কিছুটা দিক থেকে হয়তো বিষয়টি ঠিক, কিন্তু সাঁতরে একমাত্র জন্মদাতা অস্তিত্ববাদের ছিলেন একেবারেই তা আমরা বলতে পারবো না। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের যে নতুন দর্শন চিন্তা আমাদের ভাবিয়ে তুলেছিল, মানে আমাদের যারা সাহিত্য জগতে যারা বিচরণ করছেন তাদেরকে মূলত ভাবিয়ে তুলেছিল, তা হচ্ছে এই অস্তিত্ববাদ, যেখানে জিজ্ঞাসা করা হয়, আবার নতুন করে প্রশ্ন করা হয়, হোয়াট ইজ মিনিং অফ লাইফ। সাহিত্যের পথের আরো একটি পর্বে আজকে আমরা পড়ে নেব এইরকমই একটি দর্শন চিন্তা সম্পর্কে। এর আগেও আরো অন্যান্য ভিডিওতে আমি অন্যান্য বিষয় নিয়ে, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন পর্বে থাকবে অস্তিত্ববাদ সম্পর্কে একটি একদম অন্য রকমের আলোচনা। যে অস্তিত্ববাদী চিন্তা ভাবনা বা অস্তিত্ববাদ, এটি কিন্তু মূলত বলা যেতে পারে যে জার্মান রোমান্টিকতাবাদের মধ্যে এর বীজ নিহিত ছিল। কিভাবে না, বলা হয় যে আধুনিক কালের জার্মান দার্শনিক এডমুন্ড হুসার্লের মানুষ ঘটনাবাদ বা যাকে ইংরেজিতে বলা হয় ফেনোমেনোলজি, এই বিষয়টির মধ্যেই কিন্তু এই আমাদের বর্তমান অস্তিত্ববাদের মূল যে বিষয়বস্তু সেটি কোনো অংশে নিহিত ছিল। পরবর্তীকালে যে পরিচিত দার্শনিক যাদের কথা আমি বলবো, তারা বিষয়টিকে নতুন ভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। যে অস্তিত্ববাদী দর্শন, এই অস্তিত্ববাদী দর্শন কিন্তু মূলত রক্ত মাংসের মানুষের কথা বলে এবং মানুষের অনুভূতির কথা বলে। দর্শনের মধ্যে যে যুক্তি চিন্তা রয়েছে, যে গাম্ভীর্য রয়েছে, এই বিষয়টিকে অস্তিত্ববাদ খানিকটা, এই বিষয় থেকে অস্তিত্ববাদ খানিকটা দূরে সরে এসে একজন একক মানুষের কথা বলে। এই জন্যেই অস্তিত্ববাদ সেই সময় ভীষণভাবে প্রচলিত হয়েছিল বলে মনে করা যায়। দেখা যাচ্ছে যে এই দর্শনের মূল কথা হলো ব্যক্তিরূপে মানুষের বিশেষ মূল্যের এবং নিজের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যক্তির স্বাধীন ক্ষমতা ও দায়িত্বের স্বীকৃতি। অস্তিত্ববাদ অনুযায়ী দেখলে এই বিরাট জগতের মূল্য আমাদের কাছে ততটুকুই যতটুকু আমিতে জড়িয়ে রয়েছি। এরকম কথা কিন্তু এর আগে কেউ বা কোথাও বলা হয়নি। আমি প্রথমেই একটি সেন্টেন্স বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে অস্তিত্ববাদ মূলত সেই বিষয়টা নিয়েই কথা বলে যাকে আমরা বলতে পারি হোয়াট ইজ মিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের অর্থ কি। এই কথাটা আমাদের মধ্যে সব সময় আসে না, আমাদের মনে সব সময় আসে না। যে সময় আমরা এরকম একটি প্রশ্নের সম্মুখীন হই, সেই সময়কালটাকে অস্তিত্ববাদীরা বলছেন এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস। এই যে ওয়ার্ডটি, এটি কিন্তু বর্তমানকালে ভীষণভাবে প্রচলিত একটি শব্দ আমরা বলতে পারি। তাও আরেকবার জেনে নিই যে এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বলতে মূলত কি বোঝানো হয়। A state which you re-examine your life in the context of death and impacted by the contemplation of the meaning, purpose and value of
লাইফ, অর্থাৎ জীবনের অর্থ, মূল্য ও উদ্দেশ্য কি সেই নিয়ে যখন দ্বিতীয়বার চিন্তা ভাবনা করার সুযোগ আসে বা দ্বিতীয়বার আমরা চিন্তা ভাবনা করতে চাই, তাকেই বলা হয় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এই অবস্থায় পড়লেই আমাদের মাথায় এটা আসে যে আমাদের জীবনের মূল্য কি, এই পৃথিবীতে থাকার মূল্য কি, এবং সমস্ত কিছু শেষে যে জিনিসটা আমাদের মাথায় সব থেকে বেশি করে ওই সময় কড়া নাড়ে তা হলো আমার এখানে মূল্য কি, আমি, অর্থাৎ আমার যে অস্তিত্ব সেইখানের সংকটটা ঠিক কোথায় এসে দাঁড়াচ্ছে। তাহলে অস্তিত্ববাদ হলো এরকমই একটি দর্শন চিন্তা যা মানুষের মূলত অস্তিত্ব নিয়ে কাজ করে। এবং সে অস্তিত্ব বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি অর্থহীন জগৎ কিভাবে ব্যক্তির ওপরে জোর দিচ্ছে এবং ব্যক্তি চাইছেন এই অন্তর্নিহিত অর্থহীন জগতের অর্থ সৃষ্টি করতে। এই যে বিষয়টা, এটাকেই বলা যেতে পারে অস্তিত্ববাদের মূল সূত্র। এই সূত্রপাত আমি আগেই বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই চিন্তা ভাবনাগুলির জাগরণ ঘটেছিল। তাও মোটামুটি ভাবে 19-20 দশকে দার্শনিকদের মধ্যে এটি প্রচারিত হয়। আমরা সাধারণভাবে বুঝতেই পারছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়কালটাতে তখন গোষ্ঠী চিন্তার থেকেও একক চিন্তার উপরে মানুষ খুব বেশি ভাবে, ঝোঁক তখন অনেক বেশি বেড়ে গিয়েছিল। তখন নিজের এই পৃথিবীতে যে মানে ভয়ঙ্কর একটা অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, সেই চিন্তাই সম্ভবত পরবর্তীকালে দার্শনিকদের এরকম ভাবে ভাবাতে সাহায্য করেছিল। কারা মূলত এই অস্তিত্ববাদী হয়ে উঠেছিলেন বা এই বিষয় নিয়ে আলোচনা করা শুরু করেছিলেন, বেশ কিছু জনের নাম আমরা পাচ্ছি। তার মধ্যে হচ্ছে কিয়েরগার্ড, নিৎসে, দস্তোভস্কি, হাইডেগার, জাঁ পল সার্ত্রে এবং অ্যালবার্ট কামুর। এদের হাত ধরেই মূলত অস্তিত্ববাদী দর্শনের উত্থান ঘটে এবং আরো বেশি প্রচারিত হয়ে পড়ে এই অস্তিত্ববাদী চিন্তা ভাবনা। আমি প্রথমেই বলেছিলাম যে অনেকে বলেন যে সার্ত্রেই এর মূল আর কি, যিনি কিনা এই অস্তিত্ববাদকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সত্যি সার্ত্রের মাধ্যমেই মূলত অস্তিত্ববাদী শাখা তৈরি হয়েছিল, কিন্তু এই চিন্তা ভাবনা অনেক আগে থেকে বিভিন্ন দার্শনিকদের মধ্যেই কিন্তু প্রতিফলিত হয়েছিল বলে দেখা যায়। তবে মূলত যে জিনিসটি বলা যেতেই পারে সেটি হলো এরও অনেকখানি আগে, যখন প্লেটো অ্যারিস্টটলের যুগ ছিল, তখন তাদের যে মূল কিছু বক্তব্য ছিল সেইখানে অস্তিত্ববাদী চিন্তা ভাবনা ছিল না, কিন্তু পরবর্তীকালের অস্তিত্ববাদী যারা, তারা তাদের যে কিছু দৃষ্টিভঙ্গি সেইটাকেই বদলে অস্তিত্ববাদী শাখায় নিয়ে আসছেন। সে নিয়ে আলোচনা করছি পরবর্তীকালে বা এই পর্বেই আলোচনা করব। যাই হোক, মূলত যার হাত ধরে এই অস্তিত্ববাদী শাখা জন্মগ্রহণ করেছিল তা বলা যেতে পারে কিয়েরগার্ডের হাত ধরেই। এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু যাদের আমি নাম করলাম তাদের মধ্যে অধিকাংশই নিজেকে অস্তিত্ববাদী বা এক্সিস্টেন্সিয়ালিস্ট এই নামে নিজেকে পরিচয় দিতে চাননি, নিজের পরিচয় দিতে চাননি। তবে এদের মূল যে চিন্তা ভাবনা ছিল তা কিন্তু যা আমাদের সাধারণ দর্শন চিন্তা, অর্থাৎ যেটা ট্র্যাডিশনাল ফিলোসফি, তার বিপরীতে গিয়ে চিন্তা ভাবনা করাই ছিল এই অস্তিত্ববাদের একটি অন্যতম লক্ষ্য। কিরকম না, তাদের মতে এই অস্তিত্ববাদী শাখা বা এই দর্শন ছিল মানুষের চিন্তন, মানুষের অনুভূতির অনেক কাছাকাছি। কারণ ট্র্যাডিশনাল ফিলোসফির মধ্যে যে বিমূর্ততা রয়েছে, যে একটি কাঠিন্য রয়েছে, যে দূরবর্তিতা রয়েছে, সেই জিনিসটা থেকে সরে এলেন অস্তিত্ববাদীরা এবং মানুষের অনুভূতি, মানুষের যে সাধারণ চিন্তা, সাধারণ ভাবনা, এই বিষয়গুলির ওপরে ভীষণভাবে জোর দিলেন। আমি আগেই বললাম যে কিয়েরগার্ড মূলত ছিলেন এই অস্তিত্ববাদী শাখার জনক এবং তিনি এবং নিৎসে মোটামুটি ভাবে 19 শতক নাগাদ অস্তিত্ববাদের আলোচনা শুরু করেন। এবার এই কিয়েরগার্ডের বেশ কিছু চিন্তা ভাবনা ছিল নিজস্ব, সেই চিন্তা ভাবনার প্রতিফলন কিন্তু তার যে অস্তিত্ববাদী শাখা সেখানে আমরা দেখতে পাই।
কিয়ারগার্ড একটি দারুণ কথা বলেছিলেন যে আমি আছি সেই কারণেই আমি চিন্তা করি, যদি আমি না থাকতাম তাহলে চিন্তা করার জায়গাই থাকতো না। পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ আসছেন, তিনি দেখা যায় যে পরম পুরুষের দিকে বা ভগবানের দিকে যদি বলি যেই হোক না কেন, তার দিকে তাকিয়ে ভীষণ মানে সাহসের সঙ্গে বলতে পারছেন যে মানে আমি না থাকলে তোমার এই প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এই যে আমার অস্তিত্ব, আমি না থাকলে তোমারও কোনো অস্তিত্ব নেই, এই কথা কিন্তু অনেক দিন আগে কিয়ারগার্ড বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি কিন্তু মানে সেই সময় খ্রিস্টিয়ানিটিকে ছাপিয়ে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না, সেই কারণে তিনি আস্তিক্যবাদী ছিলেন। এবং তিনি তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তিনি বলছেন যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, কিন্তু সেই উপস্থিতি মানুষের মনের মধ্যেই, তাই মানুষকে বাদ দিয়ে ঈশ্বরের কোনো জায়গা নেই, এই রকম চিন্তা ভাবনাও কিন্তু তার কথায় আসছে, কিন্তু এটা তিনি পরিপূর্ণভাবে কখনোই বলছেন না। প্রত্যেকটি সত্যকে তিনি মন্ময়ত্ব দান করেছেন, তিনি মানবতার কথা বলেছেন। তার কাছে অস্তিত্ব নির্ধারিত হয়েছে মানুষের আবেগ নিষ্ঠায়, মানুষের কর্ম চিন্তায়, দায়িত্ব পালনে এবং স্বাধীনতার সঙ্গে। অর্থাৎ মানুষের যে অস্তিত্ব, আমাদের যে অস্তিত্ব, এই বিষয়টাকে ভীষণভাবে এই বিষয়টিতে বিশেষ করে বলা যায় ভীষণভাবে প্রভাব ফেলেছিলেন কিয়ারগার্ডে। এবং তার পরবর্তীকালে তারই শিষ্য নিৎসের কথাতেও আমরা ঠিক একই রকম চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারি। তার ঠিক পরবর্তীকালে দস্তয়েভস্কির আলোচনার ক্ষেত্রেও আমরা এই যে দার্শনিকতা সেটিকে দেখতে পাই। তবে দর্শনের থেকেও তার আলোচনায় সাহিত্যের ওপরে বেশি জোর তিনি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অস্তিত্ববাদ কেবলই একটি ফিলোসফি বা দর্শন নয়, বরং নোভেল, লিটারেচার, পোয়েট্রি, তার সমস্ত কিছুর একটি সংমিশ্রণ। দস্তয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড এটিকে অস্তিত্ববাদী শাখার একটি অন্যতম রচনা হিসেবে ধরা হয়, যাতে দস্তয়েভস্কি বলছেন যে মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম হিউম্যান কাইন্ডের ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। তিনি যুক্তি দিচ্ছেন এক মতাদর্শের বিমূর্ততার কোনো ভিত্তি নেই এই ব্যাপারে যে একজন মানুষ আসলে কি, এটি মানুষকে একটি ভেজাল জীবনযাপন করতে বাধ্য করে। অর্থাৎ অন্য লোকের মতাদর্শর চিন্তা ভাবনার দ্বারা মানুষ এগোবে, একেবারেই এ কথা ঠিক নয়। নিজের যে মত, নিজের যে স্বাধীনতা, এই বিষয়টিকেও কিন্তু প্রাধান্য দিচ্ছেন কে না, তার পরবর্তীকালে অবস্থিত দস্তয়েভস্কি। এই যে দস্তয়েভস্কি এবং তার আগে আমি যে কিয়ারগার্ডের কথা বললাম, এরা কিন্তু দুজনেই ভগবানে বিশ্বাস করতেন। তবে ভগবানে বিশ্বাস মানে ধর্মীয় পথের যে বিশ্বাস করতেন তা নয়, কিন্তু ভগবানের অস্তিত্বে তাদের ভীষণভাবে বিশ্বাস ছিল। তার পরবর্তীকালে যখন আমাদের কিয়ারগার্ডের ঠিক পরে যখন নিৎসে আসছেন, নিৎসে এসে আবার কিন্তু ভগবানের যে ওপর যে অস্তিত্ব, অর্থাৎ ভগবান যে রয়েছেন এই বিষয়টিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে একটি অদ্ভুত কথা বললেন গড ইজ ডেড। কেন বলছেন? তিনি বলছেন যে খ্রিস্টিয়ানিটি সেই সময়ের এক ধরনের দাসত্বের শৃঙ্খল, এই কথা তিনি মনে করছেন। সেই কারণে ভগবান বা কোন রকম ধর্মীয় প্রথায় তিনি একেবারেই বিশ্বাস করতেন না। তিনি কি বলছেন? তিনি মানব শক্তির গুণ নষ্ট হয়ে যায় এই ধর্মীয় পন্থার দ্বারা, এরকম সাংঘাতিক কথা বলছেন। কে বলছেন? নিৎসে বলছেন। এক মাস্টার মোরালিটির কথা বলেছিলেন। কিরকম ভাবে? তিনি বলছেন যে এই যে ধর্ম বা এই যে অন্যান্য চিন্তা, তা মানুষের মানবত্বের গুণকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, মানুষের চিন্তা ভাবনার পথকে ঘুরিয়ে দেয়। তাই তিনি এক ইন্ডিভিজুয়ালিটির, এক চরম ইন্ডিভিজুয়ালিটির কথা বলছেন। সেটাকেই বলা হচ্ছে মাস্টার মোরালিটি, যা অন্যকে নিপীড়িত করে না, যা আমাদের নিজেদের এক জীবনে এক নতুন ভ্যালু তৈরি করে এবং জীবনের পথকে নির্দিষ্ট করে দেয়। সেই বিষয়ে বলতে গিয়ে একটি শব্দের উল্লেখ আসে, যাকে বলা হচ্ছে উবারমেন্স, অর্থাৎ যে কিনা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে নিজের ভ্যালু, নিজের অরিজিনালিটি নিয়ে এক সুপিরিয়র সত্তা
তৈরি করে এবং একেই বলা হয় এক কথায় ম্যান বিকেমস গড। বলা যেতে পারে যে নিৎসে এই অস্তিত্ববাদ নিয়ে অনেকাংশেই বেশি চরমপন্থী ছিলেন। তার আগের যারা ছিলেন অর্থাৎ কিয়েরগার্ড বা দস্তোভস্কি, তার যে চিন্তা ভাবনা তার সঙ্গে নিৎসের অনেকাংশে মিল থাকলেও একটা তো অমিল ছিল, যে তিনি নাস্তিক ছিলেন, ওরা আস্তিক্যবাদী ছিলেন, এবং দ্বিতীয় যে তারা এতটাও বেশি চরমপন্থী ছিলেন না। নিৎসে সম্পূর্ণভাবে একক সত্তায় বিষয়টির উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিলেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পাই গ্যাব্রিয়েল মার্শেলের কথা আসে 1940 সাল নাগাদ। গ্যাব্রিয়েল মার্শেলের হাতে আবার অস্তিত্ববাদী বিষয়টি অন্যভাবে একটি ধারণা পায়, কারণ তখন আমরা জানি যে যান্ত্রিক সভ্যতা এসে গিয়েছে। সেই যান্ত্রিক সভ্যতায় মানুষের জীবন যেভাবে নিষ্পেষিত হচ্ছে, সেখানে মনুষ্যত্ব বা মানুষের নিজস্বত্ব বিষয়টি যখন থাকছে না, সেই বিষয় নিয়ে কথা বলছেন কে? কথা বলছেন গ্যাব্রিয়েল মার্শেল। আমি মার্শেলের কথা উল্লেখ করলাম অন্য একটি কারণে, কারণ এর পরেই মানে তারই সহযোগী জাঁ পল সার্ত্রে, তিনি কিন্তু এনারই মতাদর্শকে মাথায় রেখে পরবর্তীকালে এই অস্তিত্ববাদী শাখাকে একটি নির্দিষ্ট নাম দিচ্ছেন, তার একটি নির্দিষ্ট জায়গা করে দিচ্ছেন। এই যে অস্তিত্ববাদের জনপ্রিয়তা, তা কিন্তু মূলত সার্ত্রের হাত ধরেই তৈরি হয়েছিল। তিনি একটি দুর্দান্ত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এক্সিস্টেন্স প্রিসাইডস এসেন্স। এই কথাটি একটু ঘুরিয়ে বলা হয়েছে। আসলে তার আগে প্লেটো বা অ্যারিস্টটল বলেছিলেন যে এসেন্স প্রিসাইডস এক্সিস্টেন্স, সেটিকে ঘুরিয়ে বলা হলো এক্সিস্টেন্স প্রিসাইডস এসেন্স। শক্ত বলে মনে হলে সোজা করে বলে দিই যে এসেন্স প্রিসাইডস এক্সিস্টেন্স, এই কথার মানে হচ্ছে এভরি হিউম্যান born with an essence, অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষের নিজস্বত্ব কিছু গুণ থাকে যা আমাদের এক্সিস্টেন্সের গুরুত্বকে নিঃসন্দেহভাবে বাড়িয়ে দেয়। এর আগে পর্যন্ত প্লেটোরা কিন্তু মনে করতেন যে আমাদের যে এক্সিস্টেন্স, এটি থাকার কারণে, আমরা এই পৃথিবীতে থাকার কারণে আমাদের এসেন্স তৈরি করি, কিন্তু সার্ত্রে সে কথা বলছেন না। তিনি আরো বলছেন যে আমাদের জীবন একটি ফাঁকা ক্যানভাসের মতো। আমরা যখন জন্মাই, আমরা পুরো সম্পূর্ণ ফাঁকা ক্যানভাস হয়ে তৈরি হয়ে আসি, আমাদের ভিতরে কিচ্ছু থাকে না। আমরা নিজেরাই আমাদের জীবনের মধ্যে রং লাগাতে থাকি, ক্যানভাসে আমরা রং লাগাতে থাকি। সেই জন্য এই পৃথিবীতে থেকে আমরা যা কিছু করব, যা কিছু করেছি, তার সমস্ত দায়ভার আমার। আমি নিজে এই জীবনকে বেছে নিয়েছি, কেউ আমাকে এরকম জীবন দিয়ে পাঠায়নি। অর্থাৎ ভাগ্য বিড়ম্বিত হওয়া বা আমার ভাগ্যে এটা লেখা আছে, এই চিন্তা ভাবনার বিপরীতে গিয়ে সার্ত্রে নিজেই নিজের লেখক এই কথাটিকে প্রতিপন্ন করার চেষ্টা করছিলেন এই অস্তিত্ববাদের শাখায়। এক্ষেত্রে আরো একটি কথা বলেছিলেন, ম্যান ইজ কন্ডেমড to be free because once thrown into the world he is responsible for everything he does। আমি আগেই বললাম যে আমরা যা কিছু করেছি তার সমস্ত দায়ভার আমাদেরই। এক্ষেত্রে একটু পরেই আমি বলবো যে থ্রোনেস বা আমাদের ছুঁড়ে ফেলা হয়েছে পৃথিবীতে, এই নিয়ে কিন্তু আরো খানিকটা আলোচনা এগিয়েছিল। সেটি করেছিলেন কে? তিনি করেছিলেন ঠিক পরবর্তীকালে যিনি অস্তিত্ববাদী হিসেবে যাকে আমরা জানছি, তার নাম মার্টিন হাইডেগার। তিনি আরো দুর্দান্ত কথা বলছেন। তিনি বলছেন যে আমাদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে। কোথায় ফেলা হয়েছে? না, গিভেন ফ্যামিলিতে, গিভেন কালচারে, গিভেন মোমেন্টে দেওয়া হয়েছে এক গিভেন মানব ইতিহাস। আমরা নিজেরা জানতাম না আমরা কোথায় জন্মাবো, আমরা বাঙালি হয়ে জন্মাবো নাকি ব্রিটিশ হয়ে জন্মাবো, আমরা কার বাড়িতে জন্মাবো, এগুলো আমরা কিছুই জানতাম না। এইটাই আমাদের ভাগ্য ছিল। কিন্তু তার পরবর্তী যে রাস্তা, সেটি তৈরি করছে মানুষ নিজে। সেই কথা তিনি বলছেন পরে। এই গিভেন জীবনের যে সত্যতা, সেটিকে আমরা নিঃস্বার্থভাবে মেনে নিচ্ছি, কিন্তু এই সমস্ত কিছু যে প্রদত্ত বস্তুতে থাকতে থাকতে যে সমস্যাটা হচ্ছে, হাইডেগার বলছেন যে আমার নিজস্বত্ব বা আমার সম্পর্কে আমি খুব
ছোট হয়ে যাচ্ছি, মানে আমার যে বিষয়টা সেটা আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি। সমস্ত কিছুতে থাকতে 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 আমি থেকে আমরা হয়ে উঠছি, দে হয়ে উঠছি আমরা, যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার ভেতরের যে এসেন্সের কথা এর আগে সাঁতরে বলেছিলেন, সেই এসেন্সটি আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই কারণে আমার যে অস্তিত্ব সেটিকে আমি পরবর্তী জীবনে নিঃসংকোচে তৈরি করতে পারি বলে হাইডেগারের মত ছিল। যাই হোক, সাঁতরে জীবন সম্পর্কে জড়িত আরো একটি কথা বলেছিলেন, ফ্রিডম ইজ হোয়াট ইউ ডু উইথ হোয়াটস বিন ডান টু ইউ। অর্থাৎ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা, তুমি নিজে তোমার স্বাধীনতাকে তৈরি করতে পারো, কেউ তোমাকে স্বাধীনতা দিতে পারে না। অর্থাৎ পুরো বিষয়টাই তোমার নিজের সঙ্গে জড়িত। এই সমস্ত কিছুর পরেও একটি জিনিস নিয়ে এরা একটু হলেও বিচলিত ছিলেন, সেটা হচ্ছে ব্যাড ফেথ, অর্থাৎ খারাপ ভাগ্য। যতই এরা ভাগ্য তাড়িত হয়ে তুমি আসনি বা এরকম কিছু যাই বলে থাকুন না কেন, ভাগ্য যেটা আমাদের হাতে নেই, কোনো কোনো জিনিস কার্যকারণ সূত্রে যে আসছে না, এই বিষয়টা নিয়ে এরা কিন্তু প্রত্যেকে কথা বলেছিলেন। এবং এই ব্যাড ফেথের প্রসঙ্গে বলছেন যে ব্যাড ফেথের সাধারণ চিন্তা থেকে মানুষ নিজের ভাবনাকে দূরীভূত করে উঠতে পারে না, একথা সকলেই কিন্তু কম বেশি ভাবে বলেছেন। মানুষ এই অসীম যে মুক্তি তাকে সঠিকভাবে ধরে রাখতে পারে না এবং এক অকল্পনীয় জগতে যে কারণে সে চারণ করতে থাকে, অপরদিকে সীমাযুক্ত অংশে মানুষ নিজেদের এক সময় হারিয়ে ফেলে এবং এই সময়টাতেই মানুষ আমি থেকে আমরা বা মি থেকে সাধারণ মানুষের মতো দে হয়ে ওঠি। একটি অসাধারণ উদাহরণ হিসেবে আমরা অঞ্জন দত্তের একটি বিখ্যাত গানকে বলতে পারি, এক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখাতে পারি, যে একটি গানে তিনি বলছেন যে সবাই কেন গাইতে গেলে প্রেমের গানই গায়, জেনে শুনে ভালোবাসার কথাটাই আমি অন্য কিছু গাইতে বসে সবার কাছে এসে সবাই কেবল সবাই হয়ে যাই। আমরা অন্য কিছু গাইতে পারি না, আস্তে আস্তে আমিও সবার মতো হয়ে উঠি। আমার যে ইন্ডিভিজুয়ালিটি সেটি এন্ড অফ দ্য ডে তে গিয়ে কোথাও না কোথাও হারিয়ে যায়। এই অস্তিত্ববাদের শাখা এর পরে আরো অনেকখানি মানে প্রচলিত হয়েছিল, প্রচারিত হয়েছিল। এরপরে আরো অ্যালবার্ট কামুর কথা বলতে পারি আমরা। অ্যালবার্ট কামু আরো বেশি ভাবে বর্ধিত করেছিলেন অস্তিত্ববাদের শাখাকে। তিনি এখান থেকেই ওই অ্যাবসার্টিজম অর্থাৎ অ্যাবসার্টের ভাবনাকে তুলে ধরতে পেরেছিলেন এবং একটা কথায় গিয়ে পুরো অস্তিত্ববাদের আলোচনা শেষ হয়ে যায়। ওই যে সেই এক কথা, ব্যাড ফেথ, শেষে গিয়ে আমরা সবাই হয়ে যাই, আমরা আর আমরা থাকতে পারি না। যে আমরা হিসেবে বেঁচে থাকে সে নিশ্চিতভাবে অস্তিত্ব বিষয়টিকে সে ধরে রাখতে পারে কোনো কোনো অংশে, কিন্তু শেষে গিয়ে তারা কোনো অংশে যেন এই যে অস্তিত্ববাদীরা শেষে গিয়ে বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবী মূলত মিনিংলেস। এই মিনিংলেস ওয়ার্ল্ডে আমরা এই পৃথিবীর মানে খুঁড়ে বার করতে চাইছি এবং যে খুঁড়ে বার করতে পারছে সেই তার নিজের অস্তিত্বকে নিয়ে ধরে রাখতে পারছে। এই আলোচনার কোনো শেষ হয় না, যদিও এই অস্তিত্ববাদ একসময় নিঃসন্দেহভাবে চলে গিয়েছিল, কিন্তু মানুষের যে জীবনের যে সার সত্যগুলিকে এরা সেই সময় তুলে ধরতে পেরেছিলেন সেটা একটা বিশাল বড় ব্যাপার। আমরা কতগুলি মূল ধারণার সঙ্গে অস্তিত্ববাদের দ্বারা পরিচিতি মানে আমাদের ঘটেছিল, তা হচ্ছে অথেন্টিসিটি, ইন্ডিভিজুয়ালিটি, সাবজেক্টিভিটি, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি, যা কিনা মানুষের মানব জীবনের অর্থকে বোঝাতে সাহায্য করেছিল। আমাদের বাংলা সাহিত্যে সেই অর্থে অস্তিত্ববাদী সাহিত্য বলতে আমরা যদি কিছুকে খুঁজে বেড়াই আমরা পাবো না, তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আধুনিক কবিদের রচনাতে মূলত অস্তিত্ববাদের বেশ কিছু জায়গা এসেছিল বলে আমরা দেখতে পাই। তো আমাদের বিদেশি সাহিত্যের ক্ষেত্রে
সার্ত্রের কথাটা বললাম, কাফকা, কামুর মতো বেশ কিছু অস্তিত্ববাদী লেখক এসেছিলেন, কিন্তু বাংলা সাহিত্যে এইভাবে আলাদা করে দেওয়া সম্ভব নয়। তবে কিছু কিছু লেখায়, কিছু কিছু উপন্যাসে, কোনো কোনো কবিতার মধ্যে আমরা অস্তিত্ববাদী শাখার কিছুটা হলেও যে রূপ সেটিকে দেখতে পাই। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় বুদ্ধদেব বসু, বিমল কর, সমরেশ বসু, বিভিন্ন কবিতায় জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, পবিত্র মুখোপাধ্যায়, তাছাড়া প্রেমেন্দ্র মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, যারা মূলত আধুনিক কবি, আধুনিক লেখক আমরা বলি, তাদের লেখার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই অস্তিত্ববাদী ধারার খানিকটা অংশ লক্ষ্য করা গিয়েছিল। পুতুল নাচের রীতিকথার কথা আসতে পারে, জননীর কথা আসতে পারে, তাছাড়া জ্যোতিরিন্দ্র নন্দীর মীরার দুপুর ও নীল রাত্রি, দিব্যেন্দু বালুতের সম্পর্ক ইত্যাদি জায়গায় অস্তিত্ব সংকট যেখানে এসেছে সেখানেই অস্তিত্ববাদী চিন্তা ভাবনার কথা আসতেই পারে। তাছাড়া আমি যখন এই আলোচনা শুরু করেছিলাম, বেশ কিছু কবিতায়, যেমন সুচেতনা, যেরকম সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি, যেরকম শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ যেভাবে কাঁদে, বা পবিত্র মুখোপাধ্যায়ের ইবলিসের আত্মদর্শন, এই সমস্ত কবিতার মধ্যে অস্তিত্ব সংকট যেখানে কাজ করেছে, সেখানে অস্তিত্ববাদী চিন্তা ভাবনার খানিকটা প্রভাব দেখতে পাওয়া গেছে। যেখানে প্রশ্ন উঠেছে, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কাজ কি এবং আমার অস্তিত্ব কি। একদম শেষে একদম নিজস্ব একটি বক্তব্য আমার বলা উচিত বলে মনে হয়েছে। উপনিষদে এই অস্তিত্বের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর ভাবে রয়েছে, সংকট হিসেবে হয়তো নেই, কিন্তু তুমি কে, তোমার জায়গা কোথায়, এটি দুর্দান্ত ভাবে প্রতিপন্ন করা হয়েছে। যেখানে বলা হচ্ছে সো আহম, যখন অস্তিত্ব সংকটের মুখে মানুষ, তখন সো আহম, যে আমি সব থেকে বড় শক্তিমান, এই বিষয়টির কথা যখন উপনিষদে আসছে, তখন আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রাচীন গ্রন্থে এই অস্তিত্ব দর্শন অনেক আগে লেখা হয়ে গিয়েছিল, এবং তার সার রূপ হিসেবে রবীন্দ্রনাথ তার গানে, তার লেখায় এই অস্তিত্বের দর্শনকে নিয়ে আসছেন। না হলে কেউ কখনো ভগবানের মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমি না থাকলে তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আর এই পর্বটি ভালো লাগলে নিঃসন্দেহে আমাকে জানাবেন, আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আলোচনা করা যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।